নিজের সবটা বিলিয়ে দিতে নিজেকে যেতে হচ্ছে আমার। কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু লবণ দিয়ে মরতে পারলো না। তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোন দুঃখে যে বাবা আমার নাম রেখেছিল তুবা কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে, যেদিক দিয়ে যায় সেদিকেই খারাপ সংবাদ নিয়ে আসি। অভাগীর চোখ যেদিকে তাকায় সেদিকেই স্বর্গ শুকায়। হায় কপাল আমার। কোন না কোন লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্বকে তার কাছে সঁপে দিতে। বিনিময়ে তো টাকা পাবো। আর আমার আবার কিসের সতীত্ব? ধর্ষিতার কি সতীত্ব হয়? ভেবেই তোমার বুক ভারী হয়ে ওঠে, চোখ উপচে কান্না আসে। ফাঁপা বুকের কষ্টটা জমিয়ে গলি দিয়ে একা হেঁটে চলছে। রাত 11:17 গলির মুখে হয়তো গাড়ি নিয়ে অপেক্ষা করবে। তোবা রাতের অন্ধকার রাস্তায় এগিয়ে যায় অন্ধকার জীবনের অতলে পাড়ি দিতে। সেদিনের মতো আজও দিন গুড় গুড় করে ডাকছে, বৃষ্টি আসবে। অন্ধকার জীবনে ঢোকার পথ একটার সাথে আরেকটা কতটা যোগসূত্র। গলির মুখে গিয়ে তোবা কোনো গাড়িই পেল না। দীর্ঘশ্বাস ছেড়ে দিল তোবা। আজ তো যেতেই হবে। ব্যাগ থেকে লীলার দেওয়ার ঠিকানাটা দেখে নিল। এখান থেকে তার যেতেও 40 মিনিটের মতো লাগবে। তোবা আর একটু এগুলো যদি যাওয়ার মতো কিছু পেয়ে যায়। তোবার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ঘড়িতে 12:23 বাজে। 3-4 তলা বাড়ির গেট দারোয়ান খুলে দিল। ভয়ে ভয়ে তোবা এগিয়ে গেল। ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। তীব্র দহন তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। ছিন্ন ভিন্ন মন নিয়ে তোবা একটু একটু করে এগিয়ে গেল। বুকের ভেতর মনে হচ্ছে হাজার মন ভারী বস্তু চেপে আছে। পাগুলি চলছে না, যেন নিচ থেকে অনেক অনেক হাত তার পা দুটিকে আঁকড়ে নিচ্ছে। যেতে বাধা প্রাপ্ত হলেও নিরুপায় অসহায়ত্ব আধার জীবন যেন নিকষে তলানোর শক্তি সঞ্চার করছে। তবুও ভেতরের কোমল হৃদয়টা ব্যথায় জর্জরিত, ক্ষত বিক্ষত। ইচ্ছে হচ্ছে এখানে বসে চিৎকার করে কাঁদুক। কেন এমন ভাগ্য হলো তার? এত নিরুপায় হয়ে কেন জীবনে টিকে থাকতে হচ্ছে? তুবা কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। টিপ টিপ করে জ্বলতে থাকা এক অস্থিরতা আর দহন তাকে অস্বাভাবিক রূপের দিকে টানলেও সে যথাসম্ভব স্বাভাবিক পথে হাঁটার চেষ্টায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। কেউ এলো না। তুবা দরজা ধাক্কা দিতে গিয়ে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকে তুবা চারপাশ দেখলো, কেউ নেই। কি করবে বুঝতে পারছে না। নিজের বাটন ফোনটা নিয়ে ডিনাকে কল দিতে যাবে, তখন উপর থেকে কেউ একজন এলো। সিঁড়ি দিয়ে একটা লোক নামলো, হাতে ড্রিঙ্কের একটা গ্লাস। শরীরে কোনো কাপড় নেই, গায়ে জড়ানো প্যান্টটাও অনেক নিচে নেমে আছে। এলোমেলো চুলগুলি কপালে পড়ে আছে। ফর্সা শরীরে জিম পরা পুষ্ট দেহটা এক নজরে আকর্ষণীয়। অদ্ভুত রকম একটা শিরশির অনুভূতি অনুভব করলো সে। চটজলদি মাথাটা নিচু করে নিল। ভেতর থেকে আড়ষ্ট ভাবটা আরও গৃহভাবে তুলিয়ে নিচ্ছিল ক্রমশ গতিতে। আহফিন তুবাকে ভালো করে পরখ করল। নেশাময় অথচ তীক্ষ্ণ চোখগুলি মেয়েটাকে দেখতে তৎপর। সাধারণ একটা থ্রি-পিসে কত অসাধারণ লাগছে। মুখটা মায়াবী। কি ভেবে আহফিন অন্যদিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। মেয়ে উপরের বাম দিকের কর্নারের রুমে যাও। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এমনিতেই অনেক দেরি করেছ। আমার এত সময় নেই, যাও। আচমকা ছোড়া কথাগুলি শুনতে তোমার বিচ্ছিরি লাগলেও সে তাই করল। কারণ সে বুঝে গেছে এ নশ্বর স্বার্থপর দুনিয়াতে টাকার ঊর্ধ্বে কিচ্ছু নেই। আহফিন কয়েক গ্লাস মদ খেয়ে উপরে গেল। আজ সে উন্মাদ হিংস্র। রুমে বসে থেকে মেয়েটার অপেক্ষা করছে। কিন্তু তবু এখনও বের হয়নি। বাথরুমে গিয়ে আফসোসের শেষ কান্নাটুকু করে সে বের হলো। চুল হাত খোপা করতে করতে রুমে ঢুকল সে। পাতলা লাল টকটকে শাড়ি টপকিয়ে সাদা শরীর স্পষ্টই দেখা যাচ্ছে। তার উপর হাত উঁচু করায় সাদা মেধহীন পেট একদম উন্মুক্ত। এমন ললিত দৃশ্য দেখে আহফিন বসা থেকে উঠে দাঁড়ালো। গোল গোল নেশা ভরা চোখ নিয়ে সে তুবার পানে তাকিয়ে দিল। ভেতরের আদি মানব জেগে উঠেছে তার, সাথে হিংসাত্মক মানবটাও। আহফিন তুবার দিকে এগিয়ে যায়। তুবার কাছে গিয়ে কয়েক সেকেন্ড নিয়ে তাকে সূক্ষ্ম নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মুখে কিছুই নেই। সাদা শরীরে লাল শাড়িটা ফুটে উঠেছে টকটকে গোলাপের মতো। আহফিন তুবার হাত কপা খুলে দিল। বেলকুনি থেকে আসা দমকা হাওয়া তুবার লম্বা চুলগুলিকে দুলিয়ে গেল আপন মতে। আহফিনের চোখ খুলে ঢেকে গেল একগুচ্ছ কেশরীর চুলে। সে চুলগুলি মুখ থেকে সরিয়ে আরও কিছুক্ষণ দেখল তুবাকে। মুগ্ধ তাকে বিদায় করে সে বাস্তবতাকে নিজের মাঝে স্থান দিল। তুবার কোমরের পাশে এক হাত নিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো। শক্ত করে চেপে ধরে মেয়েটা চোখের দিকে তাকালো। লোকটার স্পর্শে তুবা দাঁত কিটমিট করে চোখ বন্ধ করে আনলো মুহূর্তে। নিজের উপরই ঘৃণায় শরীরটা ঘিন ঘিন করে উঠছে। এমন না যে এটাই তার শরীরে কারো প্রথম স্পর্শ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে দিল। আহফিন তখনও ভ্রুকুটি করে তুবার মুখের দিকে তাকিয়ে। সে আরেকটু কাছে টেনে আনলো তুবাকে। তুবার চোখ খুলো। গাম্ভীর্য মুখের লোকটা বলে উঠল, এই মুহূর্তে তোমাকে আমার প্রেমিকা ভাববে। সহজ হয়ে তৈরি হয়ে নাও। মনে রেখো, হেরফের হলে টাকা পাবে না। কিছুই বলল না তুবা। তার ছেলের ভঙ্গিতে খানিক হাসল।
আহফিন তাকে কোলে তুলে নিয়েছে। বিছানায় শুয়ে দিয়ে তোবার গালের পাশে হাত রাখল। তার ঠোঁট নিজেকে ডুবিয়ে দিল আচমকা। লোকটা বোধ হলো দিন দুনিয়ার ঊর্ধ্বে। নরম অধরে ব্যথাতুর অনুভূতিতে পিষ্ট হচ্ছে সে। চিৎকার করে কাঁদতে চেয়েও তোবা পারছে না অমন স্পর্শের বিপরীতে কোনো অভিভূত প্রকাশ করতে। ভেতরটা উত্তাপ মরুভূমির মতো উত্তপ্ত হাহাকার অনুভব হচ্ছে। তোবা নিজের ঠোঁটে লোকটা ধারালো দাঁতের আঁচড় পাচ্ছে। লোকটা তার ঠোঁটে পিঁপড়ের মতো দাঁত ফোটাতে চাইছে ক্রমাগত। আহফিন তোবার গলায় মুখ ডোবায়। অনবরত ঘাড়ে একটা একটা ঠোঁটে চিহ্ন এঁকে দেয় প্রবলভাবে। আস্তে আস্তে তার স্পর্শ গাঢ় হতে থাকে। আহফিনের কালো মনের কথায় সে তোবার ঘাড়ের পাশে জোরে কামড় বসিয়ে দেয়। ইচ্ছা করছে প্রেমিকা বানানো মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। ক্রমশ তার ছোঁয়ার হিংস্রতা ফুটিয়ে তুলছে সে। তোবার চোখ দিয়ে এবার গড়গড়িয়ে পানি পড়ে গেল। চোখ দিয়ে খিচে রেখেছে মনে প্রজ্ঞার বোবা যন্ত্রণায়। দেহের যন্ত্রণা তার কাছে কিছুই না। ভোগের বস্তু তো সে আগেও হয়েছে, কিন্তু অন্যভাবে, স্বেচ্ছায় নয়। লোকটার হিংস্রতা তোবা আর সহ্য করতে পারছে না। কেন মনে হচ্ছে লোকটা তার প্রতি রাগ ছাড়ছে, ক্রোধের বিদ্বেষ আগুন প্রতি স্পর্শে। তাদের এই প্রথমেই দেখা, তবে কিসের এত আক্রোশ? এই রাগ তীব্র জেদুই বা কিসের? আহফিন নিজের ইচ্ছা পূরণ করে তোবার পাশে শুয়ে পড়ল। বলিষ্ঠ শরীর দিয়ে তার ঘাম ঝরছে। লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে দিয়ে সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়া ঊর্ধ্বে উড়িয়ে দিতে লাগলো মনের সুখে। তোবা চোখের কুর্নিশে আসা পানিটা মুছে চাদর টেনে ধরল। হঠাৎ লোকটা বলে উঠল, ভার্জিন হয়ে ওই পথে যে? লোকটার কথায় তোবা বিস্ময়ে চমকে তাকালো। কপালের চামড়া এক হয়ে এলো তার। লোকটার বলা কথাটা বারবার কানে লাগছে। মাথাটা এখন কেমন যেন ঘুরছে শুধু। আহফিন সিগারেটটা ফেলে দিয়ে তোবার দিকে তাকালো। চমকালে মনে হচ্ছে, জানতে না বুঝি? তোবা কী বলবে বুঝে উঠতে পারছে না, তাই জবাব না দিয়ে নিরুত্তর রায়। মূলত হতবিহলে সে যেন বিমূঢ় হয়ে গিয়েছে। আহফিন বিছানা ছেড়ে জটপট উঠল। আমার সাথে শাওয়ার নেবে তুমি? চলো বলেই তোবার দিকে এগিয়ে এলো। এহেন কাণ্ড দেখে সে নিজের চাদরটাকে একদম পিষিয়ে নিল শরীরের সঙ্গে। আহফিন তা দেখে মুখ ঘুরিয়ে হাসল কেবল। এতক্ষণ আমি তোমার দেহের মাঝেই ডুবেছিলাম, আর তুমি এখন? কথা সম্পূর্ণ না করে সে চাদর সহমেত তোবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটাবে তোবাকে রেখে নিজেও বসে পড়ে নিঃশব্দে। শাওয়ার ছেড়ে দিয়েছে। আহফিন তোবাকে কাছে টেনে আনলো, বুকের উপর টেনে চোখ বন্ধ করলো। অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ আহফিন তোবাকে ধাক্কা মেরে সরালো। কেন কি হলো কিছুই বুঝলো না তোবা। এতে পিঠে খানিক ব্যথা পেয়ে মুখ কুঁচকে আনলো। আহফিন বাথটাব থেকে উঠে আক্রোশ মিশ্রিত গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। ছেলেটা একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। ভেতরটা অস্থিরতায় পড়ে যাচ্ছে তার। আগের কিছু ঘটনা মনে হতে সে জোরে চিৎকার করে দেওয়ালে ঘুষি মারল সজোরে। আগের অস্থিরতার চেয়ে এখন সে আরও অস্থিরতার আগুনে পড়ছে যেন। ভেতরে অদ্ভুত জ্বালা পোড়া শুরু হয়েছে তার। দগ্ধ হৃদয়টা যেন ভীষণ অস্থির অচল। তোবা ওয়াশরুম থেকে নিজের আনা কাপড় পরে বের হলো। তোবাকে আসতে দেখে আহফিন হাতে সিগারেট ফেলে দিয়ে তাকে টেনে বিছানায় নিয়ে গেল। তোবা কিছুই বলল না। নিজে শুয়ে আহফিন তাকে টেনে শুয়ে দিল। মেয়েটাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো সে। খুব ঘুম পাচ্ছে তার। তোবা খাম্বার মতো শুয়ে আছে মুখ ফিরিয়ে। লোকটাকে তার একদম সুস্থ মনে হলো না। খুব অদ্ভুত, যেন লালসা লোভাতুরের পরিবর্তে বিদ্বেষ আর আক্রোশ স্পষ্ট। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে তোবার ঘুম ভেঙে গেল। সবে মাত্র চোখটা লেগে গিয়েছিল তার। পাশ ফিরে দেখতে পেল তার গলায় মুখ দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। হালকা আলোয় তোবা লোকটার মুখ দেখল। মুখের মাঝে যেন ইন্দ্রজাল লোকায়িত। তোবা বিছানার পাশের টেবিলে চোখ দিল। একটা খাম দেখতে পেল। ঘুমের ঘরে লোকটা বলেছিল এটা তারই প্রাপ্য। তোবা খামের দিকে তাকিয়ে অন্যরকমভাবে হাসল, যে হাসিতে শুধু লুকায়িত আছে এক বুক দহনের বোবা অপ্রকাশিত যন্ত্রণা। আহফিনের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। বিছানায় তাকিয়ে মেয়েটাকে দেখতে পেল না, আর সারা ঘরে চোখ বুলিয়েও পেল না। মেয়েটার আনা ব্যাগ আর টেবিলের উপর রাখা খাম কোনোটাই নেই। নিঃসন্দেহে চলে গিয়েছে সে। আহফিন দ্রুত নিজের ফোন বের করলো। কেন যেন লীলার নাম্বারটা ডায়াল করলো অস্থির ভঙ্গিতে। সকালের আলো চারদিক আলোকিত করে তুলেছে, কিন্তু তার অন্ধকার জীবনে এই দিনের আলো আলোকিত করতে পারবে না। সেখানে শুধু নিকষতার আবির্ভাব ঘটবে প্রতিদিন প্রতি মুহূর্তে। হেঁটে হেঁটে তোবা ওখান থেকে এসেছে। ভেতরের মাঝে কী যে চলছে তা বোঝার ক্ষমতা সে অক্ষত নেই। শুধু এতটুকু বুঝতে পারছে তার ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে, খুব বেশি জ্বালাপোড়া হচ্ছে। তবে সে প্রকটনে ব্যর্থ। ভেতরটা কেমন ফেঁপে উঠেছে দাবানলের মতো তীব্র যন্ত্রণায়। শুধু আকস্মিক তা ছড়িয়ে যেতে অক্ষম। নিজের উপর ঘৃণা হলে তাচ্ছিল্য হেসে তা উড়িয়ে দিল সে। ব্যাগ থেকে খামটা বের করে টাকাগুলি হাতে নিল। গুনে দেখল 30,000 টাকা। খুব অবাক হয় সে। এত টাকা! এক রাতের বিনিময়ে 30,000 টাকা কী করে দিল ভাবছে তোবা। ঠিকই মনে করেছিলাম এই লোক সুস্থ নয়। আর এত বড় লোক মানুষের কাছে কি টাকার দাম আছে? টাকার মর্ম তো বোঝে তারা যারা তার মতো টাকার নিকট অসহায় নাচার।
টাকার দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট নিয়ে খুশিতে তোবা তুচ্ছ হেসে উঠল। লোকটাকে নিয়ে ভাবছে সে, কি দুনিয়ার আর দুনিয়ার লোক, কত সহস্র তফাৎ এখানে। তোবা আবারও হেঁটে চলে বাড়ির দিকে। লীলা কল ধরছে না। আহফিন রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। ড্যামিট, কাল বেশি নেশা ধরে গিয়েছিল। মেয়েটার নাম পরিচয় কিছুই জানা হলো না। আর এই লীলাপিলা কেন কল ধরছে না? নিজের অস্থিরতা দেখে আহফিন থমকে গেল। ভ্রুকুটি করে নিজেকে প্রশ্ন করল, ওয়েট, আমি মেয়েটার জন্য এত হাইপার হচ্ছি কেন? ওর কাজ করেছে, টাকা নিয়ে গেছে, ব্যাস। এত ইন্টেনশনের কি আছে? বাট থেমে গেল আহফিন। আবার বিড়বিড় করতে লাগলো, দেখে তো ভদ্রই মনে হয়েছে। অমন মেয়ে এ রাস্তায় কেন এলো? প্রথমে বোধহয় আমার কাছে নিজেকে তুলে দিয়েছে বোকা মেয়েটা। ঘটনা তো সেটাই বলে, কিন্তু মেয়েটার মুখ তবু বিষণ্ণ ছিল, একদম চুপচাপ। কৌতূহল ছিল, সবচেয়ে বড় কথা সে স্নিগ্ধ মায়াবী ছিল। তোবা সকালের খাবার নিয়ে বাড়ি ফিরে সাথে বাড়িতে যা যা ছিল না সে সব নিল। যেটা জরুরি তা হলো বোনের ওষুধ। বাড়ি ঢুকতেই শিরিন বলে উঠলেন, এত বাজার কই থেকে আনছস? কই আছিলে সারা রাত? তোবা উত্তর দিল না, ক্লান্ত বিষণ্ণ মুখে আওড়ালো, দেখে নাও যা যা লাগবে সব আছে কিনা ওখানে। তোবার এহেন হেয়ালি ভাব দেখে চোখ মুখ শক্ত হয়ে এলো ওনার। তেরে ঝঙ্কার গলায় তিনি শুধালেন, আমি তোরে কি জিগাইলাম? একবার তাকালো না সে শিরিনের মুখের দিকে, আর না কোনো জবাব দিল। একদম বিষাদ যেন তার চেহারা। নির্বিঘ্নে ব্যাগ থেকে 10,000 টাকা বের করে শিরিনের হাতে তুলে দিল আর বলল, এই টাকাটা রাখো, যা দরকার খরচ করো, আর বাকিটা তুষির চিকিৎসার জন্য রেখে দাও। এত টাকা পেয়ে শিরিন হতবাক। কাপা গলায় তিনি প্রশ্ন করেন, অত টাকা কই পাইছিস তুই? হ্যাঁ রে তুবা, হাসা কইরা কত আমারে। টাকার দরকার এনে দিয়েছি, কোথা থেকে আনছি তা দেখার বা জানার দরকার নেই। নাস্তা এনেছি, দেখো ওখানে। তোবা সুরসুর করে চলে গেল সোজা বাথরুমে। এদিকে শিরিনের তবদার মতো দাঁড়িয়ে আছেন টাকার দিকে তাকিয়ে। বিস্ময়ে ওনার গলা দিয়ে বরাবরের মতো ঝঙ্কার তোলা কিছু কথা তোবার দিকে ছুটতে পারলেন না এবার। শাওয়ারের নিচে বসে ভিজতে শুরু করেছে মেয়েটা। নিঃশব্দে টুপটুপ করে বিষাদ অশ্রু গড়িয়ে পড়ছে মুখ বেয়ে। দেখার শোনার বোঝার কেউ নেই। এই এত বড় পৃথিবীতে সে বড্ড একা, খুব অসহায়, সঙ্গহারা। সে তখন থেকে লীলাকে কল করেই যাচ্ছে আহফিন, কিন্তু তোলার নাম নেই। অবশেষে ঘুম জড়ানো কণ্ঠে কল রিসিভ করে সে বলে উঠল, আব্বে কেড়ে শালা, ঘুমটাই নষ্ট করে দিলি। অস্পষ্ট কণ্ঠস্বর বোধ হয় কিছু শোনা যায়নি, তাই ওপাশ থেকে গম্ভীর গলা শোনা গেল, আমি আহফিন চৌধুরী বলছি। লাফ দিয়ে লীলা বিছানা থেকে উঠে বসল। চোখের ঘুম ছুটে গিয়েছে তার। আহফিনকে সে চিনে, তাই ভয়ে ঢোক গিলে বলল, আপনি বলুন স্যার, কি বলবেন? নতুন কাউকে লাগবে? ফোনের ওপাশ থেকে ভয় জাগিয়ে তোলার মতো শীতল ধারালো কণ্ঠ ভেসে এলো, কাল যে মেয়েটাকে আপনি পাঠিয়েছিলেন, আমি তার নাম ঠিকানা জানতে চাই। লীলা কি বলবে বুঝতে পারে না। ভাবনায় তার কপাল কুঁচকে আসে। সকাল সকাল চিন্তায় তার মাথা ব্যথাও শুরু হয়েছে। নিত্যর বসে থাকায় আহফিন ধমকে উঠল যেন। কি হলো, কি জিজ্ঞেস করেছি আপনায়? ভয়ে শুকনো ঢোক গেল লীলা। ফটফট জবাব দিল, আমি আপনাকে মেসেজ করে বলে দিচ্ছি সব, তাড়াতাড়ি করবেন। জি স্যার। দুম করে কলটা কেটে দিল। লীলা ফোন রেখে থ মেরে বসে থাকে কিছুক্ষণ, যেন সে কিছু একটা মেলানোর চেষ্টা করছে। তোবা অনেক সময় পার করে বাথরুম থেকে ফিরে এলো। তার বোন তুষি এখনও ঘুমাচ্ছে। তোবা তার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোনে কল আসতে ব্যাগ থেকে বের করে রিসিভ করলো। হ্যালো লীলা আপু, বলো। আমি তোমাকে কল করতাম। তোবা, তুই কফি শপে আয়, দেখা করব। আচ্ছা বলতেই লাইন কেটে গেল। তোবা ফোন রেখে বিছানায় বসল। শরীরটা বড্ড ক্লান্ত, ম্যারম্যারে লাগছে। সারা শরীরে তীব্র অসহনীয় ব্যথা। একটু নড়াচড়া করলেও যেন ব্যথা তার কামড়ে ধরছে। এমন সময় ঘরে প্রবেশ করলেন শিরিন। এসে জিজ্ঞাসা করলেন, খাইতি না? বিবশ মুখে কঠোর ভঙ্গিতে তোবা জবাব দিল, না, খিদে নেই তেমন। তার এমন কথা শিরিনের যে পছন্দ হয়নি তা সে ধরতে পারল ওনার মুখ দেখে। কিছু না বলে ব্যাগ গুছিয়ে নিচ্ছে বের হওয়ার জন্য। তার এমন গা ছাড়া ভাব দেখে শিরিন ফুঁসে বলে ওঠেন, তাইলে ডাব্বা মারা খাওয়ানো আনছস ক্যারে? তুবার অকপটের জবাব, তোমরা খাও। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে হুঙ্কার ছেড়ে আগুন মেশানো গলায় শিরিন এবার জানতে চাইলেন, তুবা সত্য কইরা কত, তুই কি কাম পাইছ সাহন? রাতারাতি অত বাজার আর টেহা কোন হান থেকে আনছস ক আমারে? তোবা ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ফাঁপা কষ্টটা যেন আর মরে ভেঙে জেগে উঠতে চাইছে। সে কি করে বলবে? নিজের দেহের বিনিময়ে তাদের বাঁচার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দাঁত চেপে নিজের ভেতরের অসম কষ্টটা চিবিয়ে ফেলার চেষ্টা করে বিরক্ত কণ্ঠে বলল, তোমায় বলছি তো, এত কিছু জানতে হবে না তোমার। আমি এখন থেকে নাইট ডিউটিতে একটা চাকরি পেয়েছি। সব সময় এক কথা জিজ্ঞেস করো না, বাঁচতে হলে এই চাকরিটাই করতে হবে। সেদিন রাগে তোবাকে বাজেভাবে কিছু কথা বিলাপ করে চলে গেলেন। এতে তোবা কষ্ট পেল না, একটা দীর্ঘশ্বাস ফেলে দিল। নিজের মা হলে বোধ হয় আরও বেশি বলতো, জেরা করতো। যদিও এর কোনো অংশ কম দেখাননি শিরিন বেগম। কফি শপে বসে আছেন দুজন। তোবার দিকে তাকিয়ে লীলা বলে উঠল, কিছু খেয়েছিস? হেয়ালিভাবে তোবা জবাব দিল, না, খিদে নেই। হতাশ হলো লীলা।
কপালে চাপড় মেরে বললেন, ওলে আমার দুধের খুকি নিষ্পা বাবুলে, তোকে জিজ্ঞেস করছি কোনো পিল খেয়েছিস? তুবা নির্বোধের মতো শুধু তাকিয়ে রইল লীলার দিকে, তবে প্রত্যুত্তর করলো না। লীলা ব্যাগ থেকে একটা ইমার্জেন্সি পিল এগিয়ে দিল, হাতে দিয়ে বলল, এটা খেয়ে নে। তুবা কিছু জিজ্ঞেস করলো না। কিসের ওষুধ কেন খাবে তাতে যেন তার কিছুই যায় আসে না। এই পৃথিবীতে মৃত্যু ছাড়া এখন তার আর কী বা বাধা? আর যাই হোক, লীলা তো তাকে বিষ দেবে না, তাই বিনা বাক্যে তা খেয়ে নিল। লোকটা আমায় কল দিয়েছিল। তুবা শুনল কি না কে জানে, কোনো জবাব দিল না, শূন্যে তাকিয়ে রইল শুধু। হয়তো শুনেও নি। লীলা বলে ওঠে, তোর নাম ঠিকানা চেয়েছি। তুবা ভ্রুকুটি করে এবার তাকালো লীলার দিকে। কিছু বুঝে ওঠার আগে লীলা নিজ উদ্যোগে তাকে জানিয়ে দিল, আমি একটু আগেই তোর নাম্বার দিলাম তাকে। তুবা তখনও চুপ। লীলা আবার বলল, উনি হয়তো তোকে আবার ডাকতে পারেন। তুবা এবার বুঝলো লীলা কার কথা বলছে। শুনে নেহাতি তাচ্ছিলের ভঙ্গিতে হাসল। লীলা আপু, উনি এক রাতে আমাকে 30,000 টাকা দিয়েছেন। দিবেই, বড়লোক উনি। টাকার অভাব তেমন নেই। রেগুলার কাস্টমার বানাইলে তোরই লাভ। টাকার কষ্ট আর পোহাতে হবে না। তুবা এ বিষয়ে আর কিছু বলল না। কিছু টাকা এগিয়ে দিয়ে নিরস মুখে বলল, এই টাকাটা তুমি রাখো, ওটা তোর কাছেই রেখে দিই, দরকারে কাজে লাগবে। আর আমাকে এখন উঠতে হবে। বিষয়টা সুন্দর করে সামলে নিস। রাহান কল দিচ্ছে বারবার, নতুন কাস্টমার এসেছে বোধহয়। জবাবে তুবা কেবল আচ্ছা বলল। লীলা চলে যাওয়ার পরও সে অনেকক্ষণ বসেছিল। বিষাক্ত তিক্ত মুহূর্তগুলো তাকে ছাড়খাড় করে দিচ্ছে। মনের ভেতরে শুধু ছলছনের কিছু অনুভূতি। কফি শপ থেকে বের হবে তার আগেই ফোনে কল এলো। কানে চেপে হ্যালো বলতেই ওপাশ থেকে গম্ভীর একটা গলায় কেউ বলে উঠল, তুবা বলছো? অপরিচিত নাম্বার। কণ্ঠস্বরের ব্যক্তিটিও অচেনা অপরিচিত। কপালে ভাঁজ তুলে চেনার প্রয়াস জাগালে আবারও কানে এসে লাগলো, হ্যালো, জি বলুন, কে বলছেন? ওপাশে গম্ভীর কণ্ঠের কঠিন মানুষটা বোধ হয় তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, তাই নিজ মনে বলল, রাতে গাড়ি পাঠিয়ে দিব, তোমার বাসার সামনে চলে এসো। তুবা কিছুক্ষণ থ মেরে ভাবল, কিছু ইঙ্গিত করে জবাব দিল, বাসার সামনে গাড়ি পাঠাতে হবে না, আমি চলে যেতে পারবো। আহফিন কিছু না বলে কল কেটে দেয়। তুবা ফোনের দিকে তাকিয়ে সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রওনা দিল বাসার দিকে। গিয়ে একটা ঘুম দেবে। মাথাটা ব্যথা ঝি মেরে আসছে, চোখগুলি ঘুমে ঢুলুমুলু করছে। রাত দিন না ঘুমিয়ে তো আর মানুষ বাঁচে না। তুবা হাঁটছে, তার মনে প্রশ্ন ঘুরঘুর করে ঘুরছে। লোকটা কেন বলল সে ভার্জিন? ধর্ষিতা কি করে ভার্জিন হয়? লোকটা মিথ্যে নাকি পরিস্থিতি? সে কোনো সমীকরণ মেলাতে পারল না। মাথা ব্যথা যেন আরও বাড়ছে তার এত চিন্তায়। বিকালবেলা তুবা ঘুম থেকে উঠল। তুষি তখন হুইল চেয়ারে বসে আছে। উল্লাস মুখে সে জিজ্ঞেস করলো, আপা, তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ বোন, কেন, কোনো দরকার বুঝি? তুষি হেসে হেসে বলল, আমি এখনও খাইনি, উঠো একসাথে খাবো। তার এহেন কথায় বুঝি তার বড় আপা অসন্তুষ্ট হলো। চমকে প্রশ্ন করলো, সে কি তুই এখনও খাসনি? এতক্ষণ না খেয়েছিলি কেন? শিরিন এগিয়ে এলেন, তিরিক্ষি গলায় বললেন, কত কইরা কইসি ভাত খাইয়া ওষুধ খাইলই না তোর লাগিয়া। কইসি ডাক দি, এটা তো হ্যাঁ না করছে। বোনের এত ভালোবাসা দেখে সে ম্লান হাসলো। গালে আলতো কোমল হাতের পরশ বুলিয়ে বলল, তুষি না আমার, কখনো এমন করবি না। আর সময় মতো খেয়ে ওষুধ খেতে হবে। তুষি হাসলো, মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা যাও, আমার আর আপার জন্য ভাত নিয়ে আসো। শিরিন চলে গেলেন খাবার আনতে। ঘড়ির কাঁটা যখন 7টায় তখন আহফিনের নাম্বার থেকে কল এলো। বাটন ফোনে ছোট্ট স্ক্রিনে অন্ধকার নাম ভাসলো। তুবা কল ধরে বলল, আসছি। তারপরে কল কেটে দিল। বের হওয়ার সময় তুষি জিজ্ঞেস করলো, আপা কই যাও? অকপটে তোবার মুখ দিয়ে বের হলো, কাজে। কৌতূহলী তুষি ফের প্রশ্ন করলো, রাতে কিসের কাজ আপা? তুবার বলতে ভেতরটা ফেটে যাচ্ছে। তীব্র দহনটা যেন দাও দাও করে ত্বরান্বিত হলো। নিজেকে সামলে কোনো রকম জবাব দিল সে, নাইট ডিউটির চাকরি বোন, তুই বুঝবি না। আর আমার ফিরতে সকাল হবে, খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবি কিন্তু। পিছন থেকে তুষি ডাকলো, আপা। দাঁড়ালো তোবা, যেতে গিয়েও থামলো সে। আবারও তুষির কাছে এগিয়ে এলো। মুখে নিষ্প্রভ হাসি তুলে তুষির গালে হাত রাখলো। ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, বল বোন, তোর কিছু লাগবে? কি আনতে হবে আসার সময়? তুষি তাকে আশ্চর্য করে দিয়ে বিষণ্ণ কণ্ঠে প্রশ্নবিদ্ধ করলো, তোমার অনেক কষ্ট হয় না আপা সারা রাত কাজ করতে? বুক ফেটে দুমড়ে মুছতে যাচ্ছে তোবার। বুকের দগ্ধ পোড়া ঘায়ে আরও যেন আঘাতে জর্জরিত হলো সে। চোখগুলি ঝলমল করে উঠতে চাইল মুহূর্তের মাঝে। সেগুলিকে নির্মমভাবে পা দিয়ে মারিয়ে শুকনো হাসি ঝুলানোর অভিপ্রায়ে তোবা বলল, না তুষি, আমার একটুও কষ্ট হয় না। আমি আমার বোনের জন্য সব করতে পারি। এখন আসছি রে, আমার লক্ষ্মী বোন যেন সময় মতো ওষুধ খেয়ে নেয়। তোবা তুষির কপালে আলতো চুমু দিয়ে উঠে দাঁড়ালো। কান্না সব গলায় এসে দলা পাকিয়ে গেছে। প্রগাঢ় কষ্ট অনুভব করছে খুব। সব দুঃখ কষ্ট নিচোখ ভাসিয়ে এগিয়ে চলল সে। চোখ দিয়ে অনর্গল কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল অনাদরে অবহেলার। তবুও সে থামল না। পেছন ফিরে দুঃখ দুর্দশার অবস্থার কথায় চিন্তিত হয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলল। কুচকুচে অন্ধকার এক গন্তব্য তার। আজ জীবিত থেকেও সে মৃত। জীবন সংগ্রামের ভয়াল যুদ্ধে পরাজিত হয়ে
জীবিত মমিতে পরিণত হয়েছে, যেখানে দুঃখ, কষ্ট, ভালো লাগার অনুভূতিগুলি চাইলেই আর আঁকড়ে ধরা যায় না। ভেতরে সেই অনুভূতিগুলি কালো মেঘ কাটিয়ে প্রকাশ করার কোনো অবকাশ নেই। সেখানে আছে শুধু অন্ধকারাচ্ছন্ন ঘোর। ভাবতে ভাবতে তুবা আনমনে হেঁটে চলছিল। নীরব রাস্তা। আকস্মিক অপরিচিত একজন লোকের কণ্ঠ পেয়ে চমকে উঠল সে। হকচকিয়ে পাশ ফিরে তাকালো। মগ্ন ভাবনার ভেতর লোকটার কথার কোনো প্রভাব খাটল না। কি বলল সেটাও শুনেনি সে। খানিক ভয় নিয়ে ভ্রুকুটি করে তাকালো ওদিকে। লোকটা পুরো গলায় বলে উঠলেন, গাড়িতে উঠে বসুন, আপনাকে স্যার নিয়ে যেতে বলেছেন। তুবা লোকটাকে সেকেন্ড কয়েক সময় নিয়ে দেখল। আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়ল। ওই মানুষটাকে না মানা করেছিল সে গাড়ি পাঠাতে, তবুও কেন পাঠাতে গেল ভেবে কপাল কুঁচকে এলো তার। গাড়ি অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদাব আলো এগিয়ে যাচ্ছে। আরেকটা কালো রাত চলে এলো জীবনে। আবার আধার, ঘুটঘুটে নিকোষ অন্ধকার। না জানি এই রাতের ভিড়ে কবে সে বিলুপ্ত হয়ে যায়। আহফিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে। চোখের পাতাগুলি পড়ছে না তার। ফেলে আসা দিনগুলি নিয়ে এসে চিন্তা করল। রাগে শরীরটা কেমন করে উঠল। একটানে গ্লাসের ড্রিঙ্ক শেষ করে জোরে নিঃশ্বাস ফেল কয়েকটা। সোফার মাথায় এক হাত ছড়িয়ে দিয়ে হেলান দিল আয়েশিভাবে। আজকাল ভেতরটা বড্ড জ্বলে। রাগে না কষ্টে তা বুঝতে পারে না সে, শুধু অস্থির হতাশ লাগে। তবে কলিং বেল বাজালে আহফিন এসে দরজা খুলে দিল। এক নজর দেখল তাকে। পথ ছেড়ে দাঁড়ালে তুবা ধীর গতিতে ভেতরে ঢুকল। আহফিন দরজা লাগিয়ে দিয়ে তুবাকে সোফায় বসতে বলল। তারপর কিচেনে গিয়ে কী সব করতে লাগলো বোধ হয়। তুবা আরও চোখে কয়েকবার দেখল। অল্প সময় যাওয়ার পর আহফিন দুটো মগ নিয়ে এলো। একটা নিজের হাতে রেখে অপরটা তুবার দিকে এগিয়ে দিল নিঃশব্দে। মাথা খানিক নিচু করে তুবা বড় বড় চোখ নিয়ে মানুষটাকে দেখে নিল। আহফিন নিজের মগে 2 চুমুক দিয়ে তুবাকে ওভাবে বসে থাকতে দেখে কুণ্ঠভাবে বলল, কফিটা নিশ্চয়ই আমি তোমাকে ঠান্ডা করতে দেইনি। সো ফিনিশ ইট। তুবা জবাব দেয় না। মৃদু জড়তা নিয়ে মাথা নুয়ে নখ কোটে। মাঝারি আকারের একটা নখের সাথে আরেকটা নখের ঘর্ষণ তুলে অদ্ভুত শব্দ তৈরি হয়। এই ঘর্ষণের মাঝেই বুঝি নিজের ভেতরের অস্বস্তির বহিঃপ্রকাশে অভিপ্রেত সে। আহফিন আরও চোখে বিষয়টা পরখ করল। তীক্ষ্ণ গলায় বলে উঠল, হোয়াট হ্যাপেন। তুবা যেন একটু কাঁপল। বুকের ওঠানামা বাড়ল তার। তবুও নিজেকে সামনে নিয়ে স্থিরভাবে বসে রইল। কঠিন মুখে জবাব দিল, আমার লাগবে না, ধন্যবাদ। তুবা, মুখের উপর কথা আমার ভালো লাগে না, তাই যা বললাম করে নাও। অ্যান্ড ফিউচার যখন যেটা বলবো তখন সেটা করবে, ক্লিয়ার? জবাব দিল না তুবা। এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল সে। ফের না করতেও তার কেমন অস্বস্তি লাগলো। তাই টেবিল থেকে অনিচ্ছায় মগটা তুলে নিল সে। কিন্তু মুখে দিতেও ইতস্তত বোধ করছে। কারণ যতবার সে চা কফি খায় প্রথমবারই ঠোঁট বা জিহ্বা পুড়ে ফেলে। এটা যেন তার সাথেই হবারই কথা। পরে দেখা যায় ভাত খেতে গেলে জ্বালা হয়। তাই তুবা কফির মগে 2-3 বার ফু দিল। এবার বেশ বেশি সময় নিয়ে ফু ছুঁড়ে দিয়ে চুমুক দিল কাপে। আহফিনের এই বিষয়টা বড্ড হাস্যকর ঠেকল। আনমনে সে হেসে উঠল মুখ খুঁড়িয়ে। তুবা, নামটা বেশ সুন্দর। অকস্মাৎ কথাটা ছুঁড়ে একটু সময় নিল আহফিন। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে সে কফির মুখে ঠোঁট ছোঁয়ালো। সেই সাথে ধারালো নজর তুবার শরীর বোলাতে ভুলছে না। তুবাকে নীরব ইতস্তত করতে দেখে প্রশ্ন করল, তো তুবা, তোমার এই পথে আসার কারণ? তুবা নজর উপরে তুলল। ভুসভুস করে রাগ ঝরছে তার। বসা থেকে হুট করে উঠে দাঁড়ালো। সাফ সাফ স্পষ্ট গলায় কঠোরভাবে জানালো, আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন না। আমি এখানে যে কারণে এসেছি সেটার বিনিময়ে আপনি শুধু আমায় টাকা দিতে পারেন, এর বেশি কিছুই না। আহফিন তখনও শান্ত ছিল। চোখে সূক্ষ্মতা আর ঠোঁটে অবজ্ঞার হাসি ঝুলিয়ে সে তখনও বসেছিল সোফায়। একটু সময় নিয়ে তোমার উদ্দেশ্যে বলল, বসো। তোমার চোখ মুখ শক্ত। সে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। কী করবে তা যেন বুঝতে পারছে না। বোধহয় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। চলে যাবে নাকি বসবে তা নিয়ে সন্দিহান দুটানায় পড়েছে সে। হঠাৎ আহফিন ধমকে সুরে বলে উঠল, বসতে বলেছি। তোবা ভয়ে কেঁপে উঠল। শঙ্কিত নজরে ছোট ছোট চোখে তাকালো মানুষটার দিকে। খুব আশ্চর্য হলো সে। এমন করে ধমক তার বাবা দিতে পারতেন। এক অদ্ভুত বশে আড়ষ্ট হয়ে তোবা বসে পড়ল। তোমার সাথে আমার নতুন পরিচয়, তাই আবারও বলছি, এক কথা বারবার বলতে আমার মোটেও ভালো লাগে না। মুখের উপর না শব্দটা শুনতে একদমই রাজি নই, আর এমন করবেও না। হ্যাঁ, তোমাকে যেটা বলার দরকার, এখন থেকে আমি যখন তোমাকে আসতে বলবো তখনই তুমি আসবে। আর লীলা নামের মেয়েটাকে আমি বলে দিয়েছি ও তোমাকে আর কারো কাছে যেতে বলবে না। কারো খোঁজ তোমার কাছে আসবে না। তুমি আমার জন্য পার্মানেন্ট। বোঝাতে পেরেছি? তুবা কপাল কুঁচকে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কথাগুলি অস্বাভাবিক লাগলেও নীরব রইল সে। ভ্রুদয়ের মাঝে এখনও সরুবাজ। রুক্ষ গলায় আবারও সে বলে উঠল, এবার উপরে আসো। হাফিন হাতের মগটা রেখে দর্পের সাথে সিঁড়ি ডাঙ্গিয়ে যাচ্ছে। সেও লোকটাকে যেন
দিক নির্দেশক ভেবে বিমূঢ় রূপে তালে তাল মিলিয়ে পিছু নিল। প্রগলভহীন পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল আফিনের ঘরে। সংশয় উদ্বিগ্নতা নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকলো নির্মল মুখে। তাকে নিজে থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে সরু ভাঁজ আঁকে আফিন, যেন রুষ্ট ভঙ্গিতে বলে, দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। তুবা মাথা তুলে তাকালো। মৃদু তিক্ত বিরক্ত ভাব ছেয়ে গেল হৃদয়ে। তবুও নিরুপায় তাকে মানুষটার আদেশ আজ্ঞা পালন করতে গিয়ে এগিয়ে গেল ওনার দিকে। এবার একটু দূরে দাঁড়াতেই যেন কর্কশ গলা আফিন বলল, আরও কাছে এসো ড্যামিট। দাঁত খিচে আরও দুপা বাড়িয়ে দিল আফিনের দিকে। অতপর মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। খানিক বিরক্ত মুখে আফিন একটা শপিং ব্যাগ এগিয়ে দিল তার দিকে। ভাবলেশীন গলায় বলল, চেঞ্জ করে এটা পরে নাও। তুবা বাড়িয়ে দেওয়া শপিং ব্যাগটার দিকে তাকিয়ে এবার গরম চোখে তাকালো আফিনের দিকে। শুকনো গলায় কঠোরভাবে বলল, আমার এসবের কোনো দরকার নেই। আর মিস্টার আফিন চৌধুরী কাজ ব্যতীত অন্য কোনো বিষয়ে আগ্রহ দেখাবেন না, এসব আমার পছন্দ নয়। কি হলো কে জানে? আফিন ঠোঁট টিপে আড়ালে হাসল। আবারও তাকালো তোবার দিকে। এবার বেশ উচালো হলো তার চোখের দৃষ্টি। সে আচমকা তোবার কোমরে নিজের শক্ত হাতের চাপ প্রয়োগে কাছে টেনে আনলো। খানিক চিবিয়ে বলল, কি প্রয়োজন অপ্রয়োজন সেটা আমি বুঝবো তোবা মাই ওমেন। আপাতত মুখের শাটার লাগিয়ে চুপচাপ চেঞ্জ করে নাও, উইদাউট রিজন। আফিন তাকে ছেড়ে হন হন পায়ের কদম ফেলে চলে গেল। তোবার কান্না পাচ্ছে। ব্যথায় কোমরে হালকা করে হাত লাগিয়ে দেয়। শপিংয়ের দিকে তাকিয়ে সেটা ব্যাগ থেকে বের করে দেখতে পায় টকটকে লাল রঙের লং নাইটি। তাচ্ছিলের সহিত হাসল তোবা। নিজেকে লোকটার হাতের পুতুল মনে হয় তার। টাকার জন্য নিজেকে পুতুলই বানাতে হলো তাকে। আফিন হালকা ড্রিঙ্ক করে এসেছে। বিছানায় বসা তোবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল। আচমকা নেশালো গলায় বলল, তুবা, তুমি দেখতে খুব আকর্ষণীয়। মোহিনী রূপ তোমার। নিজের কাছে তোমাকে এত আকর্ষণীয় লাগে কেন বলো তো? তুবা তাকালো ওনার দিকে। আফিন এসে তার গালে চুমু দিল। তেতো অনুভূতিতে সে দাঁত খিচে আনলো তখনই। তবে নীরবে চুপটি রইল। আফিন ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে তুবার দিকে। মেয়েটা নিঃসন্দেহে আগুন সুন্দরী, আকর্ষণীয়। মায়ের মুখটা বড্ড বুকে লাগে। বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি হয় তার। সে ধীর গতিতে তুবার ঠোঁটের কাছে যেতে চাইলে তুবা পাথরের মতো নিজেকে শক্ত করে নিল। মুখ ফিরিয়ে ফসকে বলেই ফেলে, আমি মদের বাজে গন্ধ নিতে পারি না, বমি আসে আমার, দয়া করুন। আফিন কোনো উত্তর দিল না। আর না তুবার এমন স্পর্ধার বারণ মানল। সে বা হাত দিয়ে তুবার মুখ নিজের দিকে আনলো। মেয়েটা তখনও চোখ মুখ খিচে রেখেছে দেখে বিদীর্ণ হাসল সে। তুবার ঠোঁটের দিকে ঠিকই এগিয়ে গিয়ে খানিক কোমল স্পর্শ করলো মাত্র। তারপর ঘুরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল আচমকায়। তুবা পাথরের মতো দাঁড়িয়ে রইল কেবল। বুকে তোলপাড় হলেও সে নিভৃত ভঙ্গিতে অচল। আহরে জীবনের আধার রাত। চাদর সহ মুড়িয়ে তাকে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল আফিন। বাথটাবে কিছুক্ষণ বসে রইল একসাথে। আজ আফিন তুবার দিকে অনেকক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কিছু একটা, যেন কিছু খোঁজার চেষ্টা করছে ওই আদলে। মনের কৌতূহলের বাসাটা আরও বড় হতে লাগলো যেন। মেয়েটা যেমন আকর্ষণীয় তেমনি কৌতূহল উদ্দীপনায় ভরপুর। দেখো চোখে মুখে কত বিষণ্ণতা, তবুও স্বেচ্ছায় সঁপে দেয় নিজেকে। বিদ্রুপের মিশ্রণে কেবল হাসল আফিন। একটা সুতির পাতলা থ্রি পিস পরে বাইরে এলো তোবা। লোকটা ঘরে নেই। তোবা ভিজে চুল নিয়ে ব্যালকনিতে চলে যায়। আকাশে ধ্বনি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ব্যালকনির খোলা জায়গা দিয়ে আসা এক পশলা বৃষ্টি আদরে ছুঁয়ে গেল তাকে। বর্ষার সময়টা তার মন্দ লাগে না। সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টির কলরবধ্বনি তো কখনো ইলশাগুড়ির বাহার। মৃদু প্রশান্তির বাতায়ন শরীরে ছুঁয়ে গেলে অন্যরকম আবেশে তলিয়ে যাওয়ার ব্যাপারটা দারুণ উপভোগ্য। ভারী বর্ষণের পর স্নিগ্ধ শীতল পরিবেশ বেশ মনোরম অভিলাষী। হিমেল বাতায়নে শরীরটা ঠান্ডা হয়ে গেল। তবে ভেতরের লোকায়তিক যত্নে লালিত গরম উত্তপ্ত মনটা এই নশ্বর বাতাসে ঠান্ডা হওয়ার কথা। তপ্ত শ্বাস ছুঁড়ে সে। ভেজা চুলে তুমি অপরূপা নারী, মনের পিঞ্জরে রাখিব বাঁধি, কবু উড়িতে দিব নাহি। টুপটুপে চুলের পানি যেন গভীর সমুদ্রের মুক্তমণি। ভেজা চুলের সুবাসে মরিব আমি বারে বারে। নিজেকে খুঁজে চলিব তোমারই ভেজা চুলেরই শুক্রাণে। কয়েক মিনিট হয়েছে আফিন তোবার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই তার উপস্থিতি টের পায়নি বোধহয় এখনও। তোবার এক বাহুতে হাত ধরে টেনে বিছানা নিয়ে গেল। কালকের মতো আজও তোবাকে কুলবালিশের ন্যায় জড়িয়ে ধরে চোখ বুঝল সে। তোবা মুখ ফিরে নিয়ে চুপচাপ শুয়ে রইল রোবটের মতো। আফিন চোখ খুলল। ফর্সা তুলতুলে গালগুলি চোখের সামনে ভেসে উঠতেই সেখানে অতর্কিত এক উষ্ণ অধরের পরশ বুলিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ল। তোবা তখনও চুপ। টাকা তাকে চুপ করিয়ে দিয়েছে, কিন্তু এই লোকটার এমন স্বাভাবিক ব্যবহার তার একদম ভালো লাগলো না। বিরক্ত হলো। ভেতরে নিবু নিবু একটা রাগ জন্মালো লোকটার প্রতি, এক ব্যর্থ নৈরাশ্য রাগ।
মিষ্টি সকালের রোদ মেদিনীতে সোনালি আলো ছড়িয়ে দিল। আধার শেষে আলো এলো, সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচিরমিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলিও সূর্যের আলোয় চাঙ্গা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবন চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া থেকে আরেকটা রাতও বিদায় নিল। নতুন এক ব্যস্ত সকালের আবির্ভাবও ঘটল। আফরিনের ঘুমটা বোধহয় হালকা হয়ে এসেছে। পিটপিট করে ঘুম চোখের পাতাগুলি খুলল সে। দেখতে পেল তুবা তার বুকের এক পাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন গাছে ফোটা তরতাজা এক গোলাপ সে। আফরিনের ঠোঁটের কুর্নিশটা প্রসারিত হলো। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলায় কালো তিলটার পাশেই কামড়ের কালশিটে দাগ। প্রথম দিন যে কামড়টা রাগের বশে দিয়েছিল সেটার এক বিশ্রী দাগ ঝলঝল করছে। খুব খারাপ অনুভূতি অনুভব করল সে। নিজের কন্ট্রোলের উপরও বিরক্ত হলো। আলতো করে দুটো আঙ্গুল ছোঁয়ালো তাতে। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘুরে কপাল কুঁচকে এনেছে। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় সে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা কেন যেন শান্ত হয়ে যায়। শত শত অশান্তি অস্থিরতাগুলি ছুটি নিয়ে নেয়। অদ্ভুত রকম ভালো লাগার আনন্দ অনুভব করে আফরিন। মোহভরা চোখ দুটি তুবার মাঝে নিবদ্ধ করে রেখে তীর তীর করে ঠোঁট আউড়ে বলে, মেয়ে, তুমি কি জাদু জানো? না কি মায়াশক্তি আছে তোমার গভীরে? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দেওয়ার ক্ষমতা রাখো তুমি? আফরিন তুবার কপালের কোণায় লেগে থাকা চুলগুলি উপরে তুলে দিল। নরম গালে নিজের দুই আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। ধবধবে মোলায়েম গাল। ভেতরে অদ্ভুত সুন্দর অনুভূতিরা চঞ্চল হয়ে ছুটেছে বেদিক। অন্যরকম আবেশ বুকে শিহরণ দিচ্ছে তার। তুবার কপাল কুঁচকে এসেছে দেখে আফরিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা আস্তে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখতে পেল আফরিনকে। হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারে শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখে ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আফরিনের ভারী হাতটা কোনো রকম সরিয়ে উঠে পড়ল। আজ বোধহয় দেরি হয়ে গেল উঠতে। মাঝরাতে খুব ঘুম পাচ্ছিল তার। তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর চোখ দিল। কিন্তু কালকের মতো আজ আর কোনো খাম নেই। তুবা বুঝতে পারছে না কী করা উচিত তার। তাই কিছু না ভেবে বেলকনির দিকে পা বাড়ালো। এখান থেকে নিচের খোলা কাঁচযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। এক টুকরো ম্লান হাসল সে। সকালে স্নিগ্ধ শীতল বাতাস গায়ে লাগছে। এই বিহবলতা তার মুখে হাসি রেখা ফুটিয়ে তুলল যেন অচিরে। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের নিষ্ফল জীবন নিয়ে চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিচ থেকে আসা ঘড়ির শব্দে তোবার ভাবান্তর ফিরে এলো। সে পিছন ফিরে তাকিয়ে দেখল লোকটা তখনও ঘুমে। তোবা ভাবল, আজকেই তো আর টাকা লাগছে না। দরকার পড়লে হাতে যেটা আছে সেটা দিয়ে চলে যাবে। আর যেহেতু কালও আসতে হবে, টাকাটা একেবারেই নিলেই হলো। এই ভেবে তোবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নেমে এক মহিলাকে দেখে থমকে যায় সে। ভূত দেখার মতো চমকে উঠে 2 পা পিছিয়ে নিল। জামা ফাঁক করে বুকে থুতু দিয়ে সেখানে হাত রাখল। ভয়ে ভয়ে বলল, আপনি কে?